ঘটনা কি? স্যার কেউ মেবি দেখে নাই। তো এইভাবে হবে? একটা সপ্তাহ চলে গেল, তোমরা কোনো, তো আমি এখন সামনে পড়া দিলে তোমরা কিছু বুঝবে না তো। একটা হোমওয়ার্ক দিলাম কেন তাহলে তোমাদেরকে? হুম। মূলত শুরু করছিলাম কোথা থেকে আমরা, বলো, একজন বলো। হুম। এই এই সবাই, আমি একটু বলেন সবাইকে ভিডিও অন করাবো, জানো তো? অনলাইন ক্লাস মানে তুমি এখানে বই বই ঘুমাইবে আর আমি এখানে বক বক করবে, এটা হবে না। আতিক 56 বলো তো। আতিক 56 আছো? স্যার বলো, গত ক্লাস আমরা কি পড়ছি বলো। স্যার প্রবাবিলিটিটা শুরু করছিলাম স্যার, এর কয়েকটা স্লাইড পড়া হয়েছিল স্যার আর কি। কি কি পড়ছি, প্রবলেম কোন পয়েন্ট গুলো আমরা পড়ছি এটা বলো। স্যার এটা তো স্যার খেয়াল নাই স্যার আমার, স্যার সত্যি কথা। ক্লাস ছিলা? জি স্যার ক্লাসে ছিলাম স্যার। তো এত মেমোরি লস নেই। স্যার কি খেয়াল নাই স্যার। সুমি পাল বলো, রুল নাম্বার 60। স্যার পসিবিলিটি ভার্সেস প্রবাবিলিটি দেখেছিলাম স্যার। তারপর এন্ড কয়েনে স্যার দেখেছিলাম, মানে 8টা কম্বিনেশন হয় যে এইগুলা হুম, হেড টেইল, এইগুলা মানে একটা মেথের মতো স্যার দেখেছিলাম। তারপর জি স্যার আমাদেরকে সেটের ইয়াটা পরে সেটের কিছু ফাংশন তারপর পরে স্যার আসতে বলছিলেন স্যার। সেট থিওরি পড়তে বলেছিলেন, বেন ডায়াগ্রাম, পারমুটেশন ভার্সেস কম্বিনেশন এগুলা। হুম, সেট থিওরি তো তোমাদের পড়া ছিল আগের, এগুলা জাস্ট একটু রিফ্রেশ করেছো? রিভাইজ দিয়ে আসতে বলছিলেন। রিফ্রেশে কি কি পাইছো বলো। কম্বিনেশন কোন- দেখা হয়নি স্যার। কয় ধরনের সেট আমরা সাধারণত কনসিডার করি বলো। হুম। তুমি ম্যাথে পড়ছো না সেট থিওরি? হ্যালো। হ্যাঁ স্যার, মানে সসীম সেট, অসীম সেট এগুলা কি? আচ্ছা, এখানে লাগবে, তুমি যদি এই এই পয়েন্ট গুলো না পারো, তোমার এখানে আমাদের এখানে কিছু প্রবাবিলিটির মধ্যে আমাদের এই কনসেপ্ট গুলো লাগবে সেখানে। স্যার ইন্টারমিডিয়েটে আমাদের শর্ট সিলেবাস ছিল, এখানে সেট ছিল না স্যার। আরে সেটা এখন এটা এসব বক বক করে লাভ আছে এখন? কোন লাভ আছে বক বক করে এখন এখানে? তার মানে তোমার সারা জীবন তুমি বলে আসবে এটা, যে আমার শর্ট সিলেবাস ছিল আমি এটা পড়ি, এখন পড়া লাগবে না তোমার? জি স্যার। হ্যাঁ, তো তাহলে কেন এই কথাটা বলতেছো বারবার? ওই দিন একবার এই কথাগুলো বলছো, শর্ট সিলেবাস শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাস থাকলে তুমি এখন কি পড়া শিখবে না তোমার? ইন্টারমিডিয়েট সেটা একটা সিচুয়েশন ছিল, শর্ট সিলেবাস ছিল। এখন শর্ট সিলেবাস বলে তুমি কি ইউনিভার্সিটি পার হইবা? হ্যাঁ। না স্যার শেখা লাগছে। তো তাহলে কেন কেন এই কথাগুলো বারবার বলা দরকার আমাদের? তুমি পড়ো, পড়ার চেষ্টা করো। আর এটাকে যদি সেকেন্ডারি মনে করো যে কোন রকম পাস করবো, হে কারবার শেষ। তুমি স্ট্যাটিস্টিক, তোমার মেজর সাবজেক্টের এফোর্ট দেখেন, যে এফোর্ট না দাও, পাস করবে সি মাইনাস পাস করবে, এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওটা নিয়ে আমার এত মাথা ব্যথা নাই। তুমি কি করলে রেজাল্ট, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হলো তুমি আমার ক্লাসে সঠিক অ্যাটেন্ডিং পিরিয়ড হলো ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য। ওকে, আমাদের বইতে কত নাম্বার চ্যাপ্টার এটা মনে আছে? আমরা যে বইটা প্রপোজ করেছিলাম, চ্যাপ্টার 4, হুম, 4 বা 5 হবে স্যার। 4 বা 5 বই আছে সামনে? আচ্ছা, স্যার চ্যাপ্টার 7, হ্যাঁ, চ্যাপ্টার এসে বুঝে 7।
নাম কি চ্যাপ্টারের নাম বলো? Probability a measure of uncertainty ওইটা হুম, ওইটাই তো পড়ছি আমরা। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন মূল পড়া যাই। স্যাম্পল স্পেসটা কি বলো তো একটু? গত ক্লাসে আমি একটু ড্র করেছিলাম একটা প্রবলেম, মনে আছে? হুম, দুইটা এক্সাম্পল ড্র স্যাম্পল করেছিলাম। স্পেস বলো স্যাম্পল বলো। স্পেস অনেকটা হচ্ছে মানে সকল সম্ভাবনা আর কি, যে একটা মানে লুডো যে ওই ছক্কার যে গুটিটা থাকে তার তো 6টা সম্ভাবনা থাকে, তো হুম, পুরোটাই হচ্ছে তার স্যাম্পল স্পেস। কয়টা হবে স্যাম্পল? একটা চক্কাকে ড্র করলে কয়টা একটা স্যাম্পল স্পেসে কয়টা এলিমেন্ট থাকবে? স্যার এই ক্ষেত্রে থাকবে 1 2 3 4 5 6 থাকবে 6টা। 6টা। আর একটা পয়েন্ট যদি আমি 3বার টাচ করি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে স্যার 8টা হবে। আর 8টা হবে। 8টা হবে, ঠিক আছে। ওকে, আমরা একটু তাহলে আহ, তোমাদেরকে তো স্লাইডটা দেওয়া হয়েছে মনে হয় না? জি স্যার। স্লাইড শোতে যাই, স্লাইড শো, স্লাইড শো, স্লাইড শো। ওকে, আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিনটাকে আমি শেয়ার দিই নাই মনে হয় না? স্ক্রিনটা শেয়ার দিই আগে। দেখা যাচ্ছে না স্যার। দেখা যায় না স্যার, এখন দেখা যাবে। এই যে আসছে। ওকে, এখানে মূলত আমরা এখন ফার্স্ট বেসিক কনসেপ্ট গুলো আমরা একটু রিভিজিট করি আবার, কারণ বেসিক কনসেপ্ট গুলো যদি তুমি না বুঝো আসলে প্রবলেম গুলোতে সামনে গিয়ে আটকা পড়বা। আচ্ছা, আমি প্রথমে আসি। কিছু ডেফিনিশন নিয়ে আমরা একটু কথা বলি প্রথমে, যে ফর এক্সাম্পল স্যাম্পল স্পেস, ইভেন্টস, হ্যাঁ, ডিফারেন্ট ডেফিনিশন অফ প্রবাবিলিটি। তারপর আমরা আজকে যেটা কভার করব যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস কি, এটার এক্সাম্পল আমরা একটু ব্যাখ্যা করব। তারপর আমাদের সেট থিওরিতে পড়েছি, সেই কনসেপ্ট থেকে এখানে আসবে যে ইউনিয়ন এবং ইন্টারসেকশনের কনসেপ্টটা কি সেটা একটু দেখবো। যে জয়েন্ট প্রবাবিলিটি, অর্থাৎ দুইটা ইভেন্ট যদি একসাথে ঘটে তখন সেক্ষেত্রে তাদের জয়েন্ট প্রবাবিলিটি কেমন হবে। এর মধ্যে আছে তোমার বিভিন্ন ইভেন্ট আছে, তার মধ্যে কমপ্লিমেন্টারি ইভেন্টস, তার মধ্যে আছে কন্ডিশনাল, তারপরে আমরা পাবো যে আমাদের মার্জিনাল এবং কন্ডিশনাল প্রবাবিলিটি, তারপর হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। তারপর ইভেন্ট গুলার মধ্যে আছে যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আছে, ডিপেন্ডেন্ট ইভেন্ট, ডিফারেন্ট ল আছে আমাদের প্রবাবিলিটির মধ্যে, যেমন একটা হচ্ছে এডিশনাল ল, একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ল, যেগুলা সেই জিনিসগুলো একটু দেখবো। এরপরে বেস থিওরামটা আমাদের মূলত এই চ্যাপ্টারের মেইন গোল থাকবে। এই এই পয়েন্টগুলো নিয়েই মূলত আমাদের ফোকাস। তার মধ্যে অনেকগুলো সাবসেকশন আসতে পারে, বাট সেগুলো আমরা দেখবো। এখন প্রশ্ন হচ্ছে যে দেখো, আমরা যখন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর কাজ করতে যাব, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা জানি যে সেখানে একটা প্রবাবিলিস্টিক মেকানিজমের উপর ভিত্তি করেই এই ইনফারেন্সটা আমরা ড্র করব। সো সেই প্রবাবিলিটির মেইন কনসেপ্ট গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এখানে এখানে আনসার্টেনিটি যেখানেই থাকবে সেখানে আসলে প্রবাবিলিটি কনসেপ্টটা থাকবে। এখন আমরা বলতে পারি যে ওকে, আমি নেক্সট পরীক্ষায় প্লাস পাবো, এটার চান্স হচ্ছে 80%। আবার কেউ বলবে যে না, আমি 50%, কেউ বলবে আমার 20% চান্স টু গেট দ্য প্লাস। তো এই ধরনের সিচুয়েশন গুলো যখনই আনসার্টেন থাকবে, ইভেন তুমি যখন একটা বিজনেস, নতুন একটা বিজনেস শুরু করবে বা যে একটা প্রোগ্রাম তুমি তৈরি করতে যাচ্ছ, এই প্রোগ্রামটা ফাইনালি আগের একটা সেম প্রোগ্রামের চেয়ে ভালো পারফর্ম করবে, এইটার চান্স কতটুকু? তুমি যদি মনে করো যে ওকে, আমার থিওরিটা আগেরটার চেয়ে অনেক ভালো আপডেটেড, দেন তুমি বলতে পারো আমার প্রোগ্রামটা আগের প্রোগ্রামের চেয়ে 80% গুড রেজাল্ট দিবে, পারফরমেন্স ভালো হবে। সো এটা তুমি বলতে পারো। তো এটা একটা ইস্যু এখানে। আরেকটা হলো যে এটা একটা নাম্বারে, তোমার চান্সটাকে সে নাম্বারে ডেসক্রাইব করবে, এবং কতটুকু সে 0 থেকে 1 এর মধ্যে সে তোমাকে অ্যাসেস করে দিবে যে আমাদের কনসেপ্টটা
যে আমার এই ঘটনাটা ঘটার চান্সটা হচ্ছে এত পার্সেন্ট বা এত, জিনিসটা এখানে ক্লিয়ার করবে। এবং এই প্রবাবিলিটির মাধ্যমেই আমরা ডেসক্রিপটিভ এবং ইনফারেন্সিয়াল এর সেপারেশনটা এবং ব্রিজটা দেখবো। এবং ইকোনমিক্স এবং বিজনেস বলো বা যেখানেই বলো না কেন, তোমার যে কোনো মনিটারি পলিসি বলো বা ফিসক্যাল ইয়ারে যে কোনো অ্যানালাইসিস বলো, সবকিছুতেই তোমার এই 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 মেথডস গুলো আমরা অ্যাপ্লাই করব। ওকে, আমরা যখন ধরো পপুলেশন থেকে স্যাম্পলটা ড্র করব, সেখান থেকে অফকোর্স যদি র্যান্ডম স্যাম্পল হয় সেখানে প্রবাবিলিস্টিক মেকানিজমের মাধ্যমে সেটা হবে, এবং সেই স্যাম্পল থেকে আমরা যখন অ্যানালাইসিস করে দিন শেষে আমরা পপুলেশন সম্পর্কেই আসলে কনক্লুশন ড্র করব। আচ্ছা, এখন আসো, আমার কি স্লাইড দেখা যাচ্ছে তো না? একজন একটু বলো। ইয়েস জি স্যার। স্যার। ওকে, এখানে খেয়াল করো যে আমাদের এই যে এটা এই পয়েন্টটা গত ক্লাসে আমি একবার রাইজ করেছি যে আমাদের যদি কিছু আছে ইম্পসিবল ইভেন্ট, কিছু আছে শিওর ইভেন্ট, এবং ইন বিটুইনে কিছু থাকবে। যেমন ডান দিকে যে যে প্রবলেমটা সেটা হচ্ছে শিওর ইভেন্ট, মানে সূর্য আগামীকাল উঠবে পূর্ব দিকে। আর ইম্পসিবল ইভেন্ট মানে কি? ইম্পসিবল ইভেন্ট যেটা ভেরি আনলাইকলি, ঘটার কোনো সম্ভাবনা নাই। তুমি বলো যে আমি ছক্কা রোল করে হেড পাবো, এটা ইম্পসিবল। হ্যাঁ, আর ইভেন্ট চান্স হচ্ছে যেমন একটা কয়েনকে তুমি যখন টস করবা, সেখান থেকে তার আইদার হেড আর টেইল আসবে। সো এটা এখানে চান্সটা জড়িত। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো যে হাইলি লাইকলি যখন, তখন আমরা রেজাল্টটাকে অ্যাপ্রক্সিমেটলি ক্লোজ টু একের দিকে চিন্তা করব, আর লেস লাইকলি বা অলমোস্ট জিরো তখন আমরা জিরোর দিকে চিন্তা করব। ওকে, এখন আমরা এভরিডে লাইফে কিভাবে আমরা এই আমাদের রিয়েল লাইফে আমরা কোথায় কোথায় প্রবাবিলিটিকে আমরা ইউজ করি, ঠিক আছে, সেটা তুমি চিন্তা করো। যখন আমরা রিয়েল লাইফে প্রতিদিনই ডেইলি বহুবার তুমি যখন নিউজ দেখো, সেখানে ওয়েদার ফরকাস্টিং এর একটা ইস্যু, বিশেষ করে এক্সট্রিম ওয়েদারের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ওয়েদার ফরকাস্টিংটা এখানে একটা গুরুত্বপূর্ণ। তো ওই ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে প্রবাবিলিটি ইউজটা কেমন হয়। ফর এক্সাম্পল, যে ক্রিকেট খেলার ক্ষেত্রে এভারেজ তোমার ক্রিকেট যে ইস্যুটা, সেটারও একটা ইস্যু থাকে যে একজন খেলোয়াড় গড়ে কত রান করলে আমরা আজকে ম্যাচটা জিততে পারি, এ ধরনের একটা ক্যালকুলেশন করি না আমরা? কখন করি এটা? খেলা শুরু হওয়ার আগে না মাঝামাঝি টাইমে? মাঝামাঝি টাইমে স্যার। মাঝামাঝি টাইম স্যার। কেন মাঝামাঝি করলাম? কারণ কিছু এভিডেন্স আমাদের কাছে অলরেডি আছে, জি ঠিক স্যার। না? এরপর লটারি টিকিট, তারপরে তোমার প্লেইং কার্ড যেগুলা, ভোটিং স্ট্র্যাটেজি, তারপরে ছক্কা ব্যাপারটা আসলো, তোমার বাইং সেলিং ইন্স্যুরেন্স, এভাবে অনেক কিছু আছে। আচ্ছা, এখন আসো, অনেক সময় যে বলে যে ফিজিশিয়ান সে দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ চান্স 50-50 টু সার্ভাইভ আফটার অপারেশন। এটা একটা 50-50, জানে না তারা যে আসলে অপারেশন যদি সাকসেস না হয় পেশেন্টটা মারাও যেতে পারে। অথবা সে বলতে পারে যে 50% চান্স হচ্ছে যে কারণ আমরা যখন কোনো অসুস্থতা নিয়ে পেশেন্ট ডাক্তারের কাছে যাই, উনি কি করে যে তোমাকে অ্যাসেস করে বাহ্যিকভাবে বিভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে বা বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে, এরপরে সিদ্ধান্ত গৃহীত হয় যে তোমার এই ডিজিজটা হতে পারে, এটা চান্স অনেক বেশি হাই। তখন তার বিভিন্ন ইনভেস্টিগেশনে পাঠায়, সেটা এখানে প্রবাবিলিটি মেকানিজম আছে। তারপরে তোমার যে বিশেষ করে ডক্টরের কাছে যখন যাই, তখন কি করে যে যে অ্যাপয়েন্টমেন্ট ব্রেকডাউন হয়। এই যে ধরো এভরি 10 পেশেন্টে কয়টা অ্যাপয়েন্টমেন্ট, কয়জন আসলো না, বা কয়টা অ্যাপয়েন্টমেন্ট ব্যাকগ্রাউন্ড হলো, এখানেও তোমার প্রবাবিলিস্টিক মেকানিজম গুলো কাজ করে। এখন আসো, ম্যাথমেটিক্যালি আমরা এই 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 এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলোকে সবগুলোকে ম্যাথমেটিক্যালি আমরা ডিফাইন করবো এখানে, এবং সেটাকে আমরা সাধারণত ফ্র্যাকশন হিসাবেই বলার চেষ্টা করব। হাফ 50% চান্স, এটাকে আমি 1/2 না বলে আমি 0.5 বললে আমার জন্য বেটার। হ্যাঁ, তারপরে হচ্ছে
তারপর উই মেজার দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ সাম ইভেন্ট বাই নাম্বার বিটুইন 0 আর 1। সো তোমার আমরা এখানে একটা মেসেজ পেলাম যে প্রবাবিলিটির মান অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর যদি কোনো ইভেন্টের ওটার মান চান্সটা যদি ধরো তোমার লেস লাইকলি হয়, দেন এটা আমরা ভ্যালুটাকে ক্লোজ টু 0 দিকে আমরা চিন্তা করব, বাট দ্যাট মিনস যেটা ভেরি হাই লাইকলি দেন ক্লোজ টু 1 চিন্তা করব। আর যে ইভেন্টটা একদম পারফেক্টলি ঘটবে, সেখানে কোনো প্রকারের আর কনফিউশন বা আনসার্টেনিটি থাকবে না, তখন আমরা প্রবাবিলিটি 1 বলবো, আর যেটা কখনো ঘটবে না সেটা 0 হিসেবে কনসিডার করবো। আমার সামনে কয়েকটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই এক্সাম্পল গুলাতে স্যাম্পল স্পেস দেওয়া আছে তিনটা প্রবলেমের স্যাম্পল স্পেস দেওয়া আছে। তাহলে এখন আমি যদি এই তিনটা এক্সাম্পলকে বলতে পারি যে আমার লাস্ট এক্সাম্পলটা থেকে তোমার হার্ট আসার সম্ভাবনা কত, কে বলবা? 13/52. 13/52। ওকে, আমি বলি রেড হার্ট আসার চান্স কত, তাহলে কি হবে? রেড হার্ট, সব হার্টই তো স্যার রেড থাকে। হুম? সব হার্টই তো স্যার রেড থাকে। নাম্বারস যদি বলেন তাহলে 10/50. আমার স্পেসে তাকাও, স্ক্রিনে তাকাও। তাহলে 1/4। এখানে কয়টা আছে মোট আমাদের? রেড কয়টা আছে এখানে? এক। অ্যাভেলেবল কয়টা আছে? ধরো আমি এই ডট ডট গুলো উঠে দিলাম, এই যে ডট ডট গুলো আছে এগুলোকে সবগুলো উঠে দিলাম, তখন কি হবে বলো? স্যার টোটাল রেড হার্ট তো স্যার 13টা থাকবে। না ওটা ঠিক আছে, আমি টোটাল কনসেপ্ট ওটা তুমি ক্লিয়ার, তোমার আনসার ঠিক আছে, ওটা নিয়ে সমস্যা নেই। এখন অ্যাভেলেবল যেটা আছে সামনে, টোটাল উঠাই দিলে তো স্যার 1 2 3 তিনটা থাকবে স্যার। তাহলে রেজাল্ট কি আসবে? ঘন। 3/4 3/12. গুড, ঠিক আছে, জাস্ট টেস্ট করার জন্য। ওকে রাইট, তোমরা ঠিকভাবে বলেছো। এরপরে আসো যে এই যে জাস্ট এক্সাম্পল গুলো আসলো, এখন আমরা এগুলোকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। প্রথমে আসো যে ইভেন্টটা কি আসলে। ইভেন্টটা হচ্ছে যে an event, মানে একটা ইভেন্ট হচ্ছে ইজ এ সাবসেট অফ এ স্যাম্পল স্পেস। তাহলে এইটা একটা স্যাম্পল স্পেস। হ্যাঁ, এই যে আমার নেক্সট স্লাইড আমি যাই, এই যে এখানে ধরো এখানে 6টা পয়েন্ট আছে এই সেটের মধ্যে। 1 একটা ইভেন্ট, 2 আর একটা ইভেন্ট, 3 আর একটা ইভেন্ট, তার মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ সাবসেট। এটাকে যদি আমরা ইউনিভার্সাল সেট চিন্তা করি, তাহলে এখানে একটা সাবসেট বের হবে না? 1 একটা সাবসেট হবে, 2 আর একটা সাবসেট হবে, অথবা 3 আর 4 একটা সাবসেট হবে, অল পসিবল কম্বিনেশন সেখানে করা যাবে। তাহলে an event is a subset of a sample space. ক্লিয়ার? তাহলে আমরা যদি probability of event চিন্তা করি, তাহলে an event is any set of outcome of interest. তাহলে কি হবে, যে মানে যে কোনো আউটকাম সেটা হতে পারে একটা সেটের মধ্যে। এবং এই সিম্বলটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা চিন্তা করি। এবং সব একটা ইভেন্ট, সেটা যদি আমরা ফর এক্সাম্পল সে অবশ্যই স্যাটিসফাই করবে, সে ঘটার আসার চান্সটা অবশ্যই এই সূত্রটা 0 থেকে 1 এর মধ্যে সে স্যাটিসফাই করবে। এখন আসো এই যে বেসিক কনসেপ্ট গুলো তখন আমরা বললাম, এগুলো আর একটু ডিপে যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে র্যান্ডম কনসেপ্ট থেকে এই জিনিসগুলো আসছে। যদি র্যান্ডম কোন একটা ঘটনা তুমি চিন্তা করো, মানে খুব দৈবভাবে, যেটাকে আমরা বাংলা বলি, এটা ডিল করার চান্স, এটাকে আমরা লাইকলিহুডে বলতে পারি। পার্টিকুলার ইভেন্ট ঘটার যে কোনো একটা এক্সপেরিমেন্ট 1 থেকে 6 এর মধ্যে ছক্কা মারলা, তাহলে যে কোনো একটা ঘটার চান্স। Probabilities can be expressed as a proportion like 0 to 1, and also can be expressed in a percentage, depends on the situation, কোথায় তুমি এটাকে ইউজ করছো। এই তো, এখন তোমাদের ফিল্ড থেকে আমাকে একটা এক্সপেরিমেন্টের
দাও যেখানে তুমি সরাসরি প্রবাবিলিটিটাকে অ্যাপ্লাই করতে পারো। দেখি বলো তো, একটু চিন্তা করো তো দেখি, তোমার ফিল্ড থেকে বলো। হুম, স্যার এভাবে কি হবে যে আমার কোড হবে, একটা বলো। কম্পাইল করতেছে কি করতেছে না সেটার একটা সম্ভাবনা দাঁড় করলাম, কিংবা আমরা যখন প্রোগ্রাম রেডি করার আগে যে ফ্লো চার্ট রেডি করি, আমরা হচ্ছে হুম, ডিজাইন করি যখন, তখন হচ্ছে আমরা একটা মোটামুটি একটা এস্টিমেশন তো রাখি যে আমাদের এটা আদতেও কাজ করবে কি করবে না। তো সেটা হুম, কি কোনোভাবে প্রবাবিলিটিতে প্রকাশ করা যায় কিনা? হুম। আর কি, আরেকজন বলো। ডাটা সায়েন্সে ট্রেন্ড ক্যালকুলেট করার ক্ষেত্রে ডেটা সায়েন্সের ট্রেন্ড বলো। হ্যাঁ, ঠিক আছে, করা যাবে। মানে আমরা পাস্ট কিছু ডাটার উপর বেস করে অ্যাজাম্পশন করি যে এই সামনে এই কাজগুলো হওয়ার প্রবাবিলিটি কতটুকু। হ্যাঁ, করা যায়, করা যায়। সো এটা তো প্রবাবিলিটির এক্সাম্পল, মানে কম্পিউটার সায়েন্স থেকে। আর তোমার প্রোগ্রামিং থেকে একটা এক্সাম্পল দাও না, যেখানে তোমরা সরাসরি অ্যাপ্লাই করবে এগুলো আসলে। আচ্ছা, সামনে আগাও। আহ সাধারণত এই যে আমি যখন এক্সপেরিমেন্টের কথা বললাম সেখানে আছে, বা তোমাদের যে কোনো একটা প্রোগ্রামের পারফরমেন্স, তুমি যদি মনে করো যে একটা প্রোগ্রাম সে চলতেছে, রান করতেছে, হঠাৎ করে একটা সার্টেন টাইম পর ফেল করলো, এটা চান্স কতটুকু? কিভাবে টেস্ট করবে তুমি? ধরো তুমি নতুন একটা প্রোগ্রাম জাস্ট স্টার্ট করেছো, এখন তার ধরো বিটা ভার্সনে আছে, এখন তাকে তুমি টেস্ট করতে শুরু করেছো। অনেক সময় হয় না, একটা প্রোগ্রাম ক্রাশ করে, দেখা যায় যে আর প্রোগ্রামিং যখন আমরা করি সেখানে মাঝে মাঝে কি হয় যে খুব হিউজ ম্যাসিভ ক্যালকুলেশন হলে অনেক সময় প্রোগ্রামটা ফল করে, হ্যাঁ, একটা সার্টেন টাইম। অনেক সময় হতে পারে সেটা র্যামের কারণে হোক, হতে পারে যে কোনো কমপ্লিকেশনের কারণে হোক। তাহলে তুমি কি এটা পারবা যে তুমি একটা প্রোগ্রাম ডেভেলপ করেছো, প্রোগ্রামটা একটা সার্টেন টাইমে গিয়ে ফেল করতে পারে? হুম, তার অ্যালগোরিদমের উপর বেস করে গেস করা যেতে পারে। অ্যালগোরিদমের উপর বেস করে, যেমন তুমি তখন কি হবে, তখন তোমার কাজ কি হবে, তুমি তখন দেখতেছো ওকে প্রোগ্রামটা যখন খুব হেভি লোড নিচ্ছে, মানে ক্যালকুলেশনের প্রচুর ডেটা নিচ্ছে, তখন সে আফটার সার্টেন টাইম পরে সে ফেল করছে, অথবা বিভিন্ন ধরনের এরর মেসেজ আসছে। হ্যাঁ এখন স্যার, তোমার কাজ মানে কি হবে? হ্যাঁ, লার্জ বলো। ডাটার জন্য তো হচ্ছে স্যার আমাদের টাইম লিমিট এক্সিট করে না, অনেকটা এরকম আর কি। আমরা যখন একটা প্রোগ্রাম করি নর্মালি, যে ওয়েবসাইটও যে আমরা যখন প্রোগ্রামিং করি, হুম, তখন হুম। তো হচ্ছে দেখা যায় যে স্মল ভ্যালুগুলোর জন্য আমরা টেস্ট কেস গুলা রান করতেছে, কিন্তু লার্জ ডেটার জন্য তো করে না। তো আমরা হচ্ছে প্রবাবিলিটি ইউজ করে তো সেটা মোটামুটি একটা এস্টিমেট করতে পারবো যে আমার আদৌ সব ধরনের ইনপুটের জন্য সেটা প্রপার আউটপুট দিবে কিনা। ঠিক আছে, এইভাবেই, এবার অর্থাৎ তুমি তোমার সাবজেক্টের সাথে রিলেট করবা, তাহলে তোমার জন্য ইজি হবে। ঠিক আছে। এবং একটা এক্সপেরিমেন্টের যতগুলো ইভেন্ট তুমি পাবা সবগুলোর প্রবাবিলিটি যোগ করলে 1 হতে হবে, তাহলে এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হবে। ওকে, যেমন ধরো 1/6, 1/5, 1/3, হোয়াট এভার তুমি ক্যালকুলেট করো না কেন, এক্সপেরিমেন্টের সবগুলো কিন্তু টোটাল প্রবাবিলিটি 1 হতে হবে, কি খেয়াল রাখবা। জি, টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কোনটা? কমপ্লেক্সিটি তোমার কথা এগুলা একটু ভেঙে 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 আসতেছে তোমার কথা, হ্যাঁ। টাইমে রিয়েলমি, হে, তোমার টাইম কমপ্লেক্সিটি নেম ইউজ করো, নেম ইউজ করো। তুমি মোবাইল আর মোবাইলের ডিভাইস কেন ইউজ করছো? তোমার নাম কই? নাম ইউজ করো। অলরাইট, তোমার কথা বোঝা যায় না তখন। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন আসি যে ডিফারেন্ট টাইপস অফ ডেফিনিশন আমরা প্রবাবিলিটিতে ইউজ করি। আমরা সাধারণত যে সবচেয়ে ক্লাসিক যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে যে ধরো আহ এটাকে আমরা অবজেক্টিভ প্রবাবিলিটি বলবো, এবং সেখানে লেটস সে নাম্বার অফ আউটকামটা এবং টোটাল নাম্বার অফ আউটকাম, এটাকে আমরা রেশিও করবো, এটা হচ্ছে মেইন গোল। বাট এইটাকে একটু খেয়াল করো যে আহ, একটা অ্যাজাম্পশন এখানে কনসিডারটা হচ্ছে যে সার্টেন যে আউটকামটা ঘটবে সেটা ইকুয়ালি লাইকলি ঘটবে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইকুয়ালি লাইকলি? এনিওয়ান? ইকুয়ালি লাইকলি কনসেপ্ট করা আছে? মানে সবগুলা ঘটার চান্সেস আছে, সমান চান্সেস আছে। সমান চান্স আছে, যেমন একটা কয়েনকে তুমি যখন একটা পেয়ার কয়েনকে যখন তুমি টস করবা, তাহলে হেড অথবা টেল দুটো আসার চান্সটা সমান না? জি ইকুয়ালি স্যার। লাইকলি। তার মানে যদি কোনো এক্সপেরিমেন্টের
আউটকাম গুলা ইকুয়ালি লাইকলি হয়, তাহলে আমরা এই ফর্মুলাটা সেখানে অ্যাপ্লাই করব। দ্য প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট, যে কোনো একটা ইভেন্টের জন্য নাম্বার অফ আউটকাম যে কয়টা আমার ফেভারে আসছে ডিভাইড বাই টোটাল, একে বলা হয় ক্লাসিক্যাল প্রবাবিলিটি। এবং আমরা এখানে টোটাল স্যাম্পল স্পেসটাকে এস দ্বারা ডিভাইড করি। স্যার দেখো, সাপোজ ইফ এ টু চাইল্ড ফ্যামিলি সিলেক্টেড, যে কোনো একটা ফ্যামিলি আমরা সিলেক্ট করলাম যেখানে দুটো বাচ্চা আছে এট র্যান্ডম, তাহলে প্রবাবিলিটি দ্যাট দে আর বিং টু বয়েজ, দুইজনে ছেলে হবে, সম্ভাবনা কত? দেখো তুমি একটা বুঝো কিনা এখানে, এই যে এই খেয়াল করো নিচে, ক্লিয়ার? কোন জায়গা আছে দুটো বয়? প্রথমেই। তাহলে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু কত হবে? 1/4। ক্লিয়ার? জি স্যার। গুড। তাহলে কেন এখানে ক্লিয়ার হলো? এখানে অ্যাজাম্পশনটা কি ফুলফিল করেছে? মানে এই যে এক্সাম্পলটা আমি শো করলাম, এখানে অ্যাজাম্পশনটা ফুলফিল হয়েছে? অ্যাজাম্পশনটা কি ছিল? যে প্রত্যেকটা আউটকাম ইকুয়ালি লাইকলি হবে, তাহলে আমরা যখন একটা ফ্যামিলিতে বাচ্চা জন্মগ্রহণ করবে সেটা ইকুয়ালি লাইকলি, আইদার ছেলে হবে অথবা মেয়ে হবে, এটাই তো। সো অ্যাজাম্পশনটা এখানে ফুলফিল করছে। ওকে, নেক্সট। এইবারে দেখো সেকেন্ড যে ডেফিনিশনটি আমরা কথা বলবো সেটা হচ্ছে যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা এম্পিরিক্যাল প্রবাবিলিটি অথবা এক্সপেরিমেন্টাল প্রবাবিলিটি আমরা সেটাকে বলতে পারি। এইটা হচ্ছে যে ধরো তুমি যখন এক্সপেরিমেন্টটা করে ফেলবা, তখন আফটার দ্য আউটকাম অফ অ্যান ইভেন্ট হ্যাভ বিন অবজার্ভ, তুমি এক্সপেরিমেন্টটা করার পরে যেই পরিমাণ ইভেন্ট তুমি অবজার্ভ করবা সেটা আমরা এই ডেফিনিশনের সাথে লিঙ্ক আপ করবো। তাহলে এইটা রিলে অন দ্য অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট, নট ইন দ্য থিওরিটিক্যাল স্যাম্পল স্পেস, লাইক আমরা আগেরটাতে বলেছি, টু ডিটারমাইন দ্য লাইকলিহুড অফ আউটকাম। রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচের ক্ষেত্রে অ্যাসিউম করে ওয়ান ক্যান পারফর্ম এ ট্রায়াল মেনি টাইমস এন্ড ডিফাইন প্রবাবিলিটি। এখানে যে পয়েন্টটা হচ্ছে যে তুমি একটা কয়েনকে 100 বার টস করলে কতবার হেড আসতে পারে সে তুমি কাউন্টডাউন করে তুমি সেখান থেকে ক্যালকুলেশন করলে। তাহলে আমরা যদি এই ডেফিনেশনটার ফর্মুলাটা আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ এটা সবচেয়ে বেশি মোর ওয়াইডলি ইউজ করা হয়। যেমন ফ্রিকোয়েন্সি অফ ই, আমি যেই আউটকামটা চাচ্ছি ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল নাম্বার অফ ট্রায়াল। তুমি যদি 100 বার করো ট্রায়ালটা, সেখান থেকে পেয়েছো তুমি 10 বার, সো 10/100, 1/10 হচ্ছে তার প্রবাবিলিটি। ক্লিয়ার? এটা এই ডেফিনেশনটা ক্লিয়ার? জি স্যার। কোনো প্রশ্ন আছে কেন এ না পর্যন্ত? স্যার। ক্লিয়ার সবার? জি স্যার। স্যার প্রবাবিলিটি ঠিক আসবে না ভুল আসবে এটা কিভাবে জাজ হবে? কোনটা? এই ক্ষেত্রে স্যার মানে নাম্বার অফ ট্রায়ালস এর উপর বেস করে যদি আমি ক্যালকুলেট করি, যেমন একটা কয়েনকে জি। যদি আমি 100 বার টস করি, এটা হুম। হতে পারে যে 60 বার হেড আসছে, 40 বার হুম। টেল আসছে। তাহলে কি হুম। হেড আসার প্রবাবিলিটি 60 বার হয়ে যাবে? না, বার না, তখন হবে তোমার তুমি অবজার্ভ করছো কতবার, ওইটা ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ট্রায়াল। তাহলে তো স্যার হেড এর প্রবাবিলিটি 60% হয়ে যাবে। না, তুমি তখন পুরো এক্সপেরিমেন্টটাকে যেটা চিন্তা করছো তো ওইটা, তুমি যখন ফুল এক্সপেরিমেন্টটাকে ড্র করবা এবং অবজার্ভ করবা, তখন তুমি সেখান থেকে নাম্বার অফ কয়বার আসছে তোমার, তুমি যেটা সাকসেস কয়বার আসছে, তুমি ফেভারেবল কয়টা আসছে সেটা চিন্তা করবা, আগে বের করবা, বের করে টোটাল নাম্বার অফ ট্রায়াল দিয়ে ভাগ করবা, ওইটাই তোমার প্রবাবিলিটি হয়ে যাবে। তুমি জাস্ট সিম্পলি এখন নিজেই করতে পারো, একটা কয়েনকে নাও, 3 বার টস করো, 3 বারই হেড আসছে, এটা চান্স কতটুকু বের করতে পারবা। ও মানে এটা হুম। হেড আসার চান্সেস না, জাস্ট অ্যাজাম্পশন করে যে রিলেটিভ প্রবাবিলিটি কতটুকু। হ্যাঁ, মানে রিলেটিভ যদি প্রবাবিলিটি কতটুকু আসছে, তখন আর তুমি স্যাম্পল স্পেসটা তখন লিখতে হবে, তখন সেখান থেকে দেখবা যে আসলে 3টেই হেড আছে, এরকম কয়বার আছে। সো অথবা যদি যেমন 3টা কয়েনকে যদি তুমি একবার টস করো বা একটা কয়েনকে 3 বার টস করো, তখন দেখা যাবে নাম্বার অফ হেড 3 বার আসছে শুধু একটা বারই, একটা এলিমেন্ট, সো 1/8 হবে সেটা তখন। ব্যাপারটা এরকম। অলরাইট, তাহলে ফর এক্সাম্পল আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। Suppose we are survey a group of 50 chefs. We ask them to choose their favorite type of food, like Italian, Mexican, France, American, Chinese, whatever. 14 জন
চাইনিজ, 14 জন চুজ করছে চাইনিজ দেয়ার ফেভারিট ফুড। বেসড অন দিস রেজাল্ট দ্য এম্পেরিক্যাল প্রবাবিলিটি বাট রিয়েলি ইস অ্যাপ্রোচ যেটা দ্যাট এ শেফ in this group would prefer Chinese food over all other types of food would be 14/50. কেন? total number of 50 জন আমার এখানে, আর এখানে 14 জন। আমরা সবাইকে প্রশ্ন করেছি, তার মধ্যে 14 জন চাইনিজটাকে প্রেফারেন্স দিয়েছে, তাহলে চাইনিজ ফুডের প্রেফারেন্সটা আমরা এখানে 28% চিন্তা করতে পারি। This is an example of empirical probability because we carried out actual observation by collecting data from each of the chef. ঠিক আছে, প্রত্যেক ক্লাসে আমি প্রশ্ন করেছি, তখন গিয়ে আমরা এরপরে গিয়ে আমি ক্যালকুলেশন করেছি। কিন্তু আমরা এর আগের বার যেটা আমরা আগে থিওরিটিক্যালি অ্যাসেস করেছি জিনিসটাকে, তোমাদের সবাইকে যদি আমি জিজ্ঞেস করি যে কারা কারা আইসিটি তে প্লাস পেয়েছে সবার কাছে গিয়ে, তো আমি যদি সেখানে যদি দেখি যে 40 জন প্লাস পেয়েছে, তাহলে 40/100, ঠিক আছে। এবার আসলে সাবজেক্টিভ প্রবাবিলিটি, তাহলে অবজেক্টিভ গেল, দুইটা গেল, একটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ, একটা জি বলো। অবজেক্টিভ আর এমপিরিক্যালের মধ্যে পার্থক্যটা বুঝি নাই স্যার। অবজেক্টিভ দুইটাই সেম অবজেক্টিভ। আমি এই দেখো বলেছি যে অবজেক্টিভ প্রবাবিলিটির মধ্যে আমরা ট্রেডিশনাল একটা মেথড আছে, একটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচের মেথড আছে একটা, এই যে, ঠিক আছে। এটা পরের স্লাইডে মনে হয়, এই স্লাইডে, এই যে এটা হচ্ছে যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অবজেক্টিভের মধ্যে প্রথম রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে যে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। দুইটা জিনিস আমরা এখানে আছে। আর সাবজেক্টিভের ক্ষেত্রে এখন আমি বলবো, সেটা হচ্ছে যে is an estimate based on personal belief, experience, knowledge. তুমি প্রোগ্রামিং এ বস, খুব ভালো প্রোগ্রামিং করো, সো তুমি যখন একটা প্রোগ্রাম লিখতে যাবা, তখন তুমি বলবা যে ওকে, এই ধরনের প্রোগ্রামিং তো আমি বহুবার করেছি, সো আমি এটাকে তোমাকে 1 সপ্তাহের মধ্যে সলভ করে দিতে পারবো, নতুন একটা প্রোগ্রাম রেডি করে দিতে পারবো, কারণ তোমার আগের বিলিফটা এখানে কাজ করছে, আগের এক্সপিরিয়েন্সটা এখানে তুমি কাজ করছে, ঠিক আছে। এটা সাবজেক্টিভ। এবং অনেক সময় বিজনেস ডিসিশনের ক্ষেত্রে, হ্যাঁ, এই জিনিসটা ডক্টররা সাধারণত এই কনসেপ্টটা ইউজ করে যে তারা রোগী দেখতে দেখতে এমন অভিজ্ঞ হয়, একটা সার্টেন টাইমে গিয়ে তারা যখন একটা পেশেন্টের সিম্পটম দেখে, তারা বলতে পারে যে ওকে, এটা আমি শিওর যে এই রোগটা হচ্ছে তার। তাহলে ফর এক্সাম্পল, different you think you have an 80% chance of your best friend calling today because his car broke down yesterday and he will probably need a ride. কারণ কি, যে তুমি তার খুব ক্লোজ ফ্রেন্ড, তার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে তুমি জানো, তো তুমি এখন আজকে চিন্তা করতে পারো যে সে আজকে হয়তো সকালে আমাকে কল দিবে, তাকে রাইড দেওয়ার জন্য, অথবা সে আমার সাথে অফিসে যাবে, ঠিক আছে। এইটা হলো এই কনসেপ্টটা। এটা অসুবিধাটা কি? অসুবিধাটা হলো এই যে পার্সোনাল বিলিফটা এখানে, এক্সপিরিয়েন্সটা এখানে ইউজ করছে, এইখানে হাই ডিগ্রি অফ বায়াসটা কাজ করে। বাকি দুইটা হচ্ছে এখানে ডিগ্রি অফ বায়াসটা বেশি। অন দি আদার হ্যান্ড, একজনের এক্সপিরিয়েন্স ওপিনিয়ন আরেকজনের এক্সপিরিয়েন্স ওপিনিয়ন হচ্ছে একই ডিরেকশনে যাবে না, হয়তো সেম জিনিস নিয়ে কাজ করছে, ডিফারেন্ট ওপিনিয়ন বা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আসতে পারে। সিমিলারলি, subjective probability one may fall into the trap of failing mid complex calculation. তার মানে সাবজেক্টিভটা কি? অনুমোদন কপিল অফিসিয়াল এখন ডিসঅ্যাডভান্টেজটা দেখলাম আমরা, অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ আছে, এখানে একটা বায়াসের একটা ব্যাপার স্যাপার আছে। সো আমরা আগে যতটুকু সম্ভব ম্যাথমেটিক্যালি যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অথবা আমাদের যে আগের কনসেপ্টটা, সেটাকে আমরা ট্রাই করবো করার জন্য। দেখো তো এই প্রবলেমটা, দেখো তো একটু, 2 মিনিট সময় দিলাম সবাই, দেখো তো বুঝো কিনা। তো 6টা প্রশ্ন আছে, তোমরা আমাকে 1 নম্বর প্রশ্নের আনসারটা কি বলো তো সবাই।
স্যার 2560 বাই টোটাল হবে। কি প্রশ্নটা কি তুমি একটু বুঝাই বলো তো। স্যার এখানে মানে বিভিন্ন বয়সের সম্ভাবনা দেওয়া আছে ছেলে আর মেয়ের, আর প্রশ্নে হুম বলছে যে একটা ছেলে পাওয়ার সম্ভাবনা কি হবে আমি যদি একজনকে পিক করি। হুম তাহলে কত হবে? তাইলে তো স্যার মানে আমাদের অনুকূল সম্ভাবনা কি সকল ছেলেরা, আর হুম সকল সম্ভাবনা হচ্ছে একদম টোটাল নাম্বার যেটা বলো, সেটা নাম্বার তো, বলো। মানে তাইলে আনসার হবে 2560 ডিভাইডেড বাই হুম হুম 5290। থ্যাংক ইউ, গুড। ওকে, দ্বিতীয় প্রশ্নতে আসো আরেকজন, বলো। আরেকজন বলো। চুপ থাকলে তো হবে না, অনলাইন ক্লাসে এমনি ঝামেলা। 13 ডিভাইডেড বাই টোটাল নাম্বার। হোয়াট ইজ দ্য প্রববিলিটি দ্যাট সিলেক্টিং 7 years old, তাহলে 7 years old কত আছে টোটাল আমার? 913। হুম ওকে, তারপরে 3 নাম্বারটা বলো আমাকে একজনে, 3 নাম্বারটা বলো একজনে। স্যার 3 নাম্বারটা হচ্ছে 10 বছরের টোটাল কতটা ছেলে আছে এটার প্রবাবিলিটি বের করতে বলছে। হুম আনসার হবে স্যার 418 ডিভাইডেড বাই টোটাল নাম্বার 5290। ওকে, তারপর 4 নাম্বারটা, 4 নাম্বারটা বলো একজনে। স্যার 8, 9, 10 বছরের ছেলে এবং মেয়ে দুইটারই স্যার যে টোটাল আছে সেটা ডিভাইডেড বাই 5290 হবে স্যার। বলো কত, নাম্বারটা বলো না। স্যার যোগ করতে হবে স্যার একটু। করো, কাজটা কি? স্যার 2645 হবে স্যার। এখানে কনসেপ্টটা বুঝো যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট সিলেক্টিং এ সাইড আইদার বয় অর গার্ল, যে কোনো একজন, তাহলে কি হবে? সেক্ষেত্রে তো প্রবাবিলিটি আলাদা হয়ে যাচ্ছে, যে মিটন ছেলেদের নিয়ে কাজ করলে এক ধরনের হচ্ছে, মেয়েদের নিয়ে কাজ করলে এক ধরনের হচ্ছে। হ্যাঁ, তাহলে কেমনে হবে বলো, করো। 8 9 10 তিনটারই যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ দিতে হবে। না, অ্যাট লিস্ট 8 years, তার মানে আমাদের সর্বোচ্চ কত আছে? 10। 10। সর্বোচ্চ 10। হ্যাঁ, তো এটা করো, তো করতে পারবা, বুঝছো এটা পয়েন্ট, কনসেপ্টটা বুঝছো এখানে। জি স্যার বুঝেছি। এরপরে 5 নাম্বার মোটামুটি তো ডিফিকাল্ট না, শুধু বয়েজ আর শুধু গার্ল। জি কি বলছো, একজন বলতেছে কথা। হ্যাঁ, জি স্যার। বলতেছিলাম যে মানে এখানে বয়েজ অথবা গার্ল দুটো ইউজ করবো না, শুধুমাত্র একটা ইউজ করবো, অরিজিৎ ইউজ করা আছে। ঠিক আছে, গুড। এই প্রবলেম গুলো বুঝে বুঝে করতে হবে। এখন দেখো তো মিলছে কিনা তোমাদের রেজাল্ট গুলো, একটু মিলাও তো সবার। 1 নাম্বারটা, 2 নাম্বার, 3, 4, দেখো তো মিলছে কিনা তোমরা যেভাবে চিন্তা করছো। ইয়েস স্যার। আর পরেরটা, এইটা একটু দেখো তো। খাতা কলম নাও, খাতা কলম না, তোমরা তোমরা ঘুমায় ঘুমায় এভাবে ক্লাস করা যাবে না। সামনে খাতা কলম নাও, সলভটা করো। এই দুইটা ম্যাথ দেখো তো। জি বলো।
স্যার আমার একটু ইমার্জেন্সি কাজে স্যার একটু বাইরে যেতে হবে স্যার, আব্বুর ইমার্জেন্সি ফোন দিয়েছেন, এখন যদি বাইরে গিয়ে তো স্যার ক্লাস করা পসিবল হবে না, অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া পসিবল? 12টা থেকে আচ্ছা ছিলাম যাও স্যার ক্লাসে। যাও, অসুবিধা নাই। 42 স্যার। ঠিক আছে যাও। স্যার এই প্রপোর্শনটা কি টোটাল স্টুডেন্টের জন্য নাকি শুধু র্যান্ডমলি 500 জনের জন্য? বলো, তোমার এখানে 40% কেন হইলো? একজন বুঝাও। এখানে তোমার টোটাল স্টুডেন্ট কত আমাদের? 20,000 স্যার। টোটাল পপুলেশন। তাহলে আমরা এখন সে সার্ভে করলো, তার টার্গেট হলো যে টু এস্টিমেট দ্য প্রপোর্শন অফ স্টুডেন্টস হু আর ইন্টারেস্টেড ইন পার্টিসিপেটিং কমিউনিটি সার্ভিস অ্যাক্টিভিটিস। 500 আমরা র্যান্ডমলি নিলাম। তাহলে ধরে নাও যে 40% এর এখানে প্রপোর্শন অফ স্টুডেন্ট ইন্টারেস্টেড ইন কমিউনিটি সার্ভিস অ্যাক্টিভিটিস, তাহলে 40%। তাহলে এখন প্রশ্ন এক, what is the probability that a randomly selected student is interested in community service activities? এটা তো সেম, যেহেতু 40%। The expected number of student in the sample who are interested in community service activities, এটা মানে কি বুঝতে পারবা? তোমার যদি প্রবাবিলিটিটা জানা থাকে, সেখান থেকে টোটাল নাম্বার অফ এক্সপেক্টেড স্টুডেন্ট তুমি বের করতে পারবা। কিভাবে বের করবা? টোটাল নাম্বারে প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে দিব। লজিক ঠিক আছে? স্যার স্যাম্পলটাকে যদি Population? আমরা পোর্শন দিয়ে হ্যাঁ, গুণ দিই তাহলে রাইট। পপুলেশন প্রপোর্শনটাকে স্যাম্পল সাইজ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেটা তখনই তুমি পেয়ে যাবে এক্সপেক্টেড নাম্বার। তাহলে আমরা এখানে দেখলাম যে অ্যাবাউট 200 স্টুডেন্টস তারা এই সার্ভিসটাতে এঙ্গেজ হওয়ার জন্য ইন্টারেস্টেড হতে পারে। ওইটা হলো আমরা এক্সপেক্টেড কাউন্ট। এইভাবে চিন্তা করতে হবে তোমাকে। অলরাইট, এই যে প্রবলেম গুলো আছে এখানে দেখো, এই যে এখানে একটা প্রবলেম আছে, এখানে একটা আছে, এইখানে অনেকগুলো প্রবলেম আছে। হ্যাঁ, তো এখন তোমাদের যে কাজটা হবে, তোমরা একটা হোমওয়ার্ক করবা যে আমাদের যে বইটা আছে না, বইয়ের মধ্যে ওই এক্সারসাইজটা, বইটা আমার সামনে, তো বইটা কই? বইটা দ্বারা একটা মিনিট আমি নেই। দেখো, আমি বলি, সেটা হচ্ছে প্রবাবিলিটির মধ্যে প্রবাবিলিটি। হ্যাঁ, পেজ নাম্বার হলো তোমার 400। আমার বই আমারটা হলো এডিশন নাম্বার 4th এডিশন। হ্যাঁ, 4th এডিশন অনুযায়ী তোমরা হোমওয়ার্ক গুলো করবা। সেটা হচ্ছে এক্সারসাইজ 7। ওকে, পেজ নাম্বার 466, 466 পাইছো? নোট ডাউন করো। এক্সারসাইজ 7, আর প্রবলেম হচ্ছে এক থেকে 19, তার মধ্যে 14 নম্বরটা বাদ দিয়ে দিবা। ওটা আমাদের পড়ার বাইরে এখনো। আগে 14 নম্বর বাদ, যদি পড়ার বাইরে না, এটা তুমি, আচ্ছা ঠিক আছে, ওটা যদি পারো করবে, না 14 নম্বরটা ক্রস করে রাখো। ঠিক আছে, এইটা যেদিন ইউনিভার্সিটি তোমরা আসবা 15 তারিখে, সেদিনে এই মানে ওইটা জমা দিবা আমাকে। ওকে, এইখানে মূলত পেজ বলছেন স্যার? 466, 466, এক্সারসাইজ নাম্বার 7। বইয়ের ভার্সন হচ্ছে 4th এডিশন। ঠিক আছে, 1 থেকে 20, 20 না 19, 19 ক্লিয়ার করো। ওকে, আর কালকে যদি পারো একটা ক্লাস করবা, তাহলে আমাদের কিছু ক্লাস আগাই গেল। ঠিক আছে, রাতুল আমার সাথে কথা বলিও।
বাট ওটা জি জমা নেননি। রাখো রাখো, নিবো একসাথে, অসুবিধা নাই। ঠিক আছে, ওটা হচ্ছে জমা দেননি। স্যার হ্যাঁ। অ্যাটেন্ডেন্স নেবেন না। অ্যাটেন্ডেন্স তোমাদের, আমি রাতুল আছো? জি স্যার। তুমি তো অ্যাটেন্ডেন্সটা এখন তো আর অ্যাটেন্ডেন্সটা এখন নিতে গেলে ইয়ে করতে পারো, সবাইকে সবার রোল নাম্বারটা তুমি নোট ডাউন, না এখন আর টাইম কভার করবে না আমার নিতে। আচ্ছা তুমি ইয়ে করিও, স্যার আমি হলো স্ক্রিনশট হ্যাঁ নিই, পার্টিসিপেন্টের স্ক্রিনশট নিই। নিয়ে নাও, আমি তোমাকে তাহলে একটু সময় দিচ্ছি, তুমি স্ক্রিনশটটা নিয়ে নাও। স্যার ওই দিন হচ্ছে আমি ক্লাসে হচ্ছে 20 মিনিট দেরি করে আসছিলাম আর কি, তখন বলছিলাম নেক্সট দিন হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিতে ওই দিনের স্যার। জি আপনার সাথে স্যার, কথা যেটা দেখা যাবে। এই তুমি স্ক্রিনশটটা নিয়ে নাও।